আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীদের মনোবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার পাঠদানের পূর্বে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফারহানা শারমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে পূর্ববর্তী পাঠদানে তোমরা কি পড়েছিলে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। তোমরা পড়েছিলে সামাজিক প্রেষণার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, জৈবিক এবং সামাজিক প্রেষণার পার্থক্য। তোমরা অনেক স্বতঃস্ফূর্তভাবে তোমরা ভিডিওটি দেখেছো, কেননা দেখেছি আমি নিয়ম মতো এবং সময় মতো বেশিরভাগ শিক্ষার্থী বাড়ি কাজ জমা দিয়েছো। এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই, বিষয়টিকে এত ইতিবাচকভাবে এবং এতটা গুরুত্ব সহকারে তোমরা নিয়েছো বলে। আমার খুবই ভালো লাগছে এবং তোমাদের প্রতি অত্যন্ত ইতিবাচক একটা মনোভাব গঠন আমার ভিতর হয়ে গিয়েছে। এর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আশা করি এটি তোমরা এরকম সিরিয়াসনেস তোমরা অব্যাহত রাখবে। আজকের পাঠদানের পূর্বে প্রথমেই আমি তোমাদেরকে কিছু দেখাতে চাই। দেখো তো শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? একটা বেবি কান্না করছে, তাই না? এমন ভাবে কাঁদছে মনে হচ্ছে আমি ওকে এখন ছবি থেকে তুলে এনে কান্না থামাই, তাই তো? হ্যাঁ শিক্ষার্থী, দেখো অনেক কিউট করে কাঁদছে। আচ্ছা, কান্নার পর কিন্তু কি আসে শিক্ষার্থীরা? দেখো, হাসি। আর একটা কিউট বাচ্চাও কিন্তু দেখো হাসছে। হাসি, কান্না, তাই না? অনেক কিউট না? আচ্ছা, হাসি কান্না দেখো এই যে ঠিক এরকম সেই ইমোজির মতো, তাই না? হাসছে এবং কান্না করছে। এছাড়া কিন্তু আরো অনেক মুখভঙ্গি আমাদের রয়েছে, তাই না? আমরা বিভিন্ন সময় এই ধরনের মুখভঙ্গি করে থাকি। অবাক দৃষ্টি, বিষাদগ্রস্ত হওয়া, রাগ হওয়া, হ্যাঁ, দুঃখ প্রকাশ করা, এরকম আছে না? আচ্ছা, এই জিনিসগুলো তাহলে কি শিক্ষার্থী? এরকম অগণিত বিষয় আমাদের ভিতর আমাদের মুখের এক্সপ্রেশনে আসে। এগুলোকে কি বলে এক কথায় বলো তো? ব্যক্তিদের মধ্যে এগুলো কি গঠিত হয়? সামনে থাকলে অবশ্যই আমি জানি যে তোমরা ধরতে পেরেছো এবং বলে দিতে যে আজকে আমরা কি নিয়ে পড়বো। হ্যাঁ শিক্ষার্থী, আজকে আমরা পড়বো আবেগ নিয়ে বা ইমোশন। এটি তোমাদের মনোবিজ্ঞান বইয়ের 136 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আশা করি তোমরা সবাই বই নিয়ে বসেছো এবং আমি জানি যে তোমরা বেশিরভাগই বইটি কিনে নিয়েছো এবং বইয়ের 136 নম্বর পৃষ্ঠায় দেখো আবেগ শিরোনামটি রয়েছে। তোমরা আশা করি বইটি সামনে নিয়ে খুলেছো এবং আমার সাথে সাথে এখন যে লাইনগুলো বা যে টপিকগুলো আমরা পড়বো সেগুলো তোমরা বইয়ে অবশ্যই দাগিয়ে ফেলবে। তাহলে আমরা মূল পাঠদানে যাওয়ার আগে দেখে ফেলি আমাদের শিখন ফলটা কি। আজকে আমরা কি কি শিখবো? আজকে আমরা আবেগের সংজ্ঞা শিখবো, যেটা তোমরা সহজে বলতে পারবে, এবং আবেগের সময় ব্যক্তির বা মানুষের মধ্যে কিছু শারীরিক প্রকাশ বা পরিবর্তন রয়েছে, সেগুলো আমরা দেখবো যে মানুষ তীব্র আবেগে পড়লে, দুঃখে থাকলে, রাগে থাকলে কি ধরনের শারীরিক পরিবর্তন তার মধ্যে ঘটে, এই বিষয়গুলো আমরা জানবো এবং তোমরা সেগুলো বর্ণনা করতে পারবে। তাহলে শিক্ষার্থী, চলো আমরা এখন আমাদের মূল পাঠদানে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, আবেগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইমোশন। ইমোশন শব্দটি ইমোভিয়ান নামক ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বাইরে পরিচালিত করা, টু মুভ আউট। তার মানে যে আমাদের যে আবেগের বিষয়গুলো আছে আমরা বাইরে সেগুলো প্রকাশ করে দিব, এটি হচ্ছে ইমোশন। শিক্ষার্থীরা, এখন আমরা সংজ্ঞায় চলে যাচ্ছি। ইমোশন কাকে বলে বা আবেগ কাকে বলে? কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে, এখানে উদ্দীপক বলতে কিন্তু শিক্ষার্থী কোনো বিষয় বা বস্তু বলা হয়েছে, এটি আমি আগেই বলেছি। এই বিষয় বা বস্তু বা ব্যক্তি কার প্রতি প্রতিক্রিয়া করতে গেলে প্রাণীর মধ্যে যে আলোড়িত বা উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়, মানে প্রাণীর মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, ঠিক আছে? তখন কি হয়? যখন তার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে, আলোড়িত বা উত্তেজিত অবস্থার সৃষ্টি হবে, তখন কি হবে? তার আচরণ যে স্পিডনেস বা গতিবেগ যেটা আছে সেটা কিন্তু স্বাভাবিক থাকবে না, কম বা বেশি হবে, এবং এটি হচ্ছে আবেগ। তার মানে কি, যদি বইয়ের ভাষায় বলি, কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে প্রাণীর মধ্যে যে আলোড়িত বা উত্তেজিত অবস্থার সৃষ্টি হচ্ছে, যার গতিবেগ স্বাভাবিক আচরণ হচ্ছে, যার গতিবেগ অপেক্ষাকৃত কম বা অনেক বেশি তীব্র হতে পারে, সেটি হচ্ছে আবেগ। ঠিক আছে শিক্ষার্থীরা? তার মানে কোনো কিছু যখন আমি প্রতিক্রিয়া করি কোনো কিছুর প্রতি, তখন আমার ভিতর সাধারণ আচরণটা থাকে না, কম বা বেশি হয়, আমি অনেক বেশি এক্সাইটমেন্টে আলোড়িত বা উত্তেজিত হয়ে যাই, এবং এই যে আচরণটি করি এটি হচ্ছে আবেগ।
বিভিন্ন মনোবিজ্ঞানী আর আবেগের বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। আমি এখানে একটি সংজ্ঞা তোমাদের সাথে আলোচনা করব। এটি হচ্ছে জন সি রাজ বলেছেন। উনি বলেছেন আবেগ হলো একটি অনুভূতিমূলক অভিজ্ঞতা। হ্যাঁ, যেটি আবেগ হচ্ছে আসলে একটি অনুভূতিমূলক অভিজ্ঞতা, শারীরিক উত্তেজনার কারণে যেটি সৃষ্টি হয় এবং অভিজ্ঞতা অর্জনকারী বা তার মানে যে আবেগীয় হয়ে পড়বে তার নিকট এটির একটি অর্থ বা মূল্য রয়েছে। ঠিক আছে, এটি কি বলেছেন? এটি বলেছেন জন সি রাজ। আচ্ছা, তাহলে আমরা মানে সর্বমোটভাবে কি বলতে পারি আবেগ আসলে কি? আবেগ হচ্ছে উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে যে আলোড়নের সৃষ্টি হয়, যা তার অভিজ্ঞতা, আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে প্রকাশ পায়, তাকে আবেগ বলে। তার মানে একই কথা, এবং এইটি তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমরা এই সংজ্ঞাটি মুখস্থ করবে। যদি আবেগ কি আসে তাহলে আমরা কিন্তু এই সংজ্ঞাটি মুখস্থ করবো, যে কোনো বিষয়, বস্তু বা ব্যক্তির প্রতি আমার যে প্রাণীর যে আলোড়নের সৃষ্টি হবে বা এক্সাইটমেন্ট সৃষ্টি হবে, যা অভিজ্ঞতা। তার মানে কি, যে আবেগীয় হলে যে বিভিন্নভাবে তো আমি আবেগীয় হতে পারি, কখনো রাগ হতে পারে, কখনো দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, হাসি হতে পারে। এগুলো কি বিভিন্ন ধরনের বিষয় থেকে, ঘটনা থেকে আমরা অভিজ্ঞতা লাভ করি। তাহলে সেই অভিজ্ঞতা, সেই আচরণ এবং যে শারীরিক আচরণের ফলে শারীরিক যে পরিবর্তনগুলো হচ্ছে, তার ভিতর দিয়ে কিন্তু আমাদের আবেগটি প্রকাশিত হচ্ছে। তাহলে শিক্ষার্থী, আমরা কিন্তু প্রথম শিখন ফলটি শিখে গেলাম, আবেগের সংজ্ঞা। এরপর আমরা চলে যাব আবেগের শারীরিক প্রকাশ। আবেগের শারীরিক প্রকাশ আসলে অনেক রকম রয়েছে। তোমাদের বইয়ে প্রায় 15টি পয়েন্ট রয়েছে। আমি সর্বমোট তোমাদের সাথে আমিনুল হক স্যারের বই রয়েছে 20টি পয়েন্ট। আমি সর্বমোট সব মিলিয়ে তোমাদের সাথে 20টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। অনেক সহজ এবং খুবই ইন্টারেস্টিং। তোমরা এই পয়েন্টগুলো সবগুলো মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? তাহলে আবেগের সময় মানুষের ভিতর, যে প্রাণীর ভিতর যে শারীরিক যে চেঞ্জগুলো আসে, এগুলো একটু দেখে নিই আমরা। প্রথম যেটি, সেটি হচ্ছে দেখো রক্তের চাপ বা ব্লাড প্রেশার। রক্তের চাপ আবেগের সময় কি হয়? অনেক সময় ব্লাডে মানে রক্তের উপর সেটা চাপ পড়ে, কখনো প্রেশার হাই হয়ে যায়, কখনো লো হয়ে যায়, তাই না? আবেগকালীন অবস্থায় বিশেষ করে এটি আমরা মানে তোমাদের এই প্রেশার গজের সাহায্যে এই আবেগটি তখন মানুষের অবস্থাটি কি হয় তা মাপা হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ছবিতে খুব সুন্দর একটা প্রেমময় একটা বিষয় ফুটে উঠেছে, তাই তো? দেখো, দুজনেরই মধ্যে কিন্তু লজ্জায় লাল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। হ্যাঁ, লজ্জা পেলে কিন্তু মানুষের মুখমণ্ডল অনেকটা লাল হয়ে যায়। হ্যাঁ, রক্তচাপ তখন অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। আবার দেখো সবচেয়ে বিখ্যাত ছবি, হ্যাঁ নিশ্চয়ই চিনো, কে কার কার ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, শাহরুখ খান। দেখো অনেক কিউট, তার কিন্তু একটা টোল পরে, দেখেছো? সেও কিন্তু দেখো অনেক লজ্জায় লাল হওয়ার মতো একটা ছবি দিয়েছি, তাই না? মজার না? আবার দেখবা অনেকে যখন অনেক বেশি ভয় পায়, তখন তার ভয়ে তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ, তার ব্লাড প্রেশার অনেক বেশি, ব্লাড হাই হয়ে যায়, ব্লাড প্রেশার, তখন তার মুখটা এরকম ফ্যাকাশে দেখায়। আচ্ছা, তাহলে এই যে লো হওয়া বা হাই হওয়া, এই আবেগের এই বিষয়গুলো প্রেশার গজ সাহায্যে মাপা হয়। এটি কিন্তু একটা এমসিকিউ লাইন, যে ব্লাড প্রেশার কিসের সাহায্যে মাপা হয়? প্রেশার গজ যন্ত্রের সাহায্যে। এটির আরেকটি ডিজাইন হয়েছে আরেকটি অত্যাধুনিক, সেটি হচ্ছে এই যে এটাতে ওখানে যেমন হাত দিয়ে পাঞ্চ করতে হয়, এক্ষেত্রে এটা অটোমেটিক হয়। তো শিক্ষার্থীরা, এই ছিল রক্তের চাপ। এরপর আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাব। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ত্বকের রাসায়নিক তড়িৎ প্রবাহের গতি বা ইলেকট্রোডার্মাল রেসপন্স, ইডিআর। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেসিক্যালি এটি হচ্ছে হাতের তালুতে, এই তালুতে অথবা তোমার হাতের অগ্রভাগে, ঠিক আছে? হাতের তালুতে অথবা হাতের অগ্রভাগে এই ইডিআর মানে এই ধরনের যন্ত্র একটি স্থাপন করা হয়। ব্যক্তি যখন আবেগীয় হয়ে পড়ে, তখন আসলে তার আবেগটা কেমন অবস্থানে থাকে, সেটি তার আবেগের সময় যে শারীরিক পরিবর্তন হয় সেটি দেখার জন্য কিন্তু এই তড়িৎ সঞ্চালক যন্ত্র, যেটার নাম গ্যালভানিক স্কিন রেসপন্স বা জিএসআর, এই যন্ত্রটি হাতের তালুতে বা হাতের অগ্রভাগে লাগিয়ে এটি পরিমাপ করা হয় ব্যক্তির আবেগ, ঠিক আছে? দেখো, আচ্ছা, তোমরা লাই ডিটেক্টরের নাম শুনেছো নিশ্চয়ই অনেকে। লাই ডিটেক্টর, হ্যাঁ, যে মিথ্যা বললে যন্ত্রে ধরা পড়লে যে সে মিথ্যা বলছে না সত্য, এরকম অনেকগুলো খেলাও তোমরা দেখেছো হয়তো বা টিভিতে। এই বেশি আবেগীয় হওয়ার সময় যখন তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়, বিশেষ করে আবেগ যেখানে জড়িত আছে, তখন সে কি উত্তর দিচ্ছে সেটির উপরও এই যে সে সত্য বলছে না মিথ্যা, সেটি এখানে দেখা হয়।
এই ক্ষেত্রে লাই ডিটেক্টরের মাধ্যমে যখন মাপা হয় বা তড়িৎ সঞ্চালক যন্ত্রের মাধ্যমে যখন আবেগ মাপা হয়, তখন আসলে কি দেখো, তার প্রেশার, তার সোয়েট মানে ঘর্ম বিষয়টা, ব্রেথিং, তার শ্বাস প্রশ্বাসটা কেমন হচ্ছে, প্যালপিটেশন, ঠিক আছে, তার সঞ্চালন, রক্ত সঞ্চালন কেমন হচ্ছে, এই সবগুলোই আসলে তখন কাউন্ট করা হয়। তাহলে শিক্ষার্থী, এটি ছিল ইলেকট্রোডার্মার রেসপন্স বা ইডিআর। ঠিক আছে, এর পরবর্তী যে পয়েন্টটা আমরা চলে যাব সেটি হচ্ছে হৃৎপিণ্ডের ক্রিয়া। হৃৎপিণ্ডের ক্রিয়া কি? হার্টবিট। তোমরা দেখতে পাচ্ছ তাই না, যে হার্টবিট। অনেক সময় কিন্তু দেখো, আবেগীয় যখন মানুষ বেশি হয়, হঠাৎ করে মানে অনেক বেশি তীব্র আবেগে মানুষ কিন্তু দ্রুত তার হার্ট রেসপন্স করতে থাকে, দ্রুততার সাথে হার্টবিট, শ্বাস প্রশ্বাস চলতে থাকে, তাই না? অনেক বেশি আবেগীয় হলে, অনেক বেশি ভয় পেলে, অথবা ধরো অনেক সময় দীর্ঘশ্বাসও কিন্তু মানুষ ফেলে। এই হার্টবিট মাপার হৃদযন্ত্রের ক্রিয়া মাপার যন্ত্রের নাম কি? ইলেকট্রোকার্ডিওগ্রাফ বা ইসিজি বলে, যেটা আমরা কিন্তু অনেকেই হার্টের সমস্যা হলে এই যন্ত্রের মাধ্যমে সেটি মাপা হয়, যেটার নাম ইলেকট্রোকার্ডিওগ্রাফ। শিক্ষার্থীরা, এই যে কি যন্ত্রের মাধ্যমে মাপা হচ্ছে, এগুলো কিন্তু আমি বারবার বলছি, এগুলো কিন্তু ভালো এমসিকিউ লাইন, তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা, তার পরবর্তী যে পয়েন্টটি আছে, আমরা তার পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। এরপরে যে পয়েন্ট সেটি হচ্ছে 4 নম্বর পয়েন্ট, চোখের তারার পরিবর্তন, পিউপিলি রেসপন্স। চোখের তারার পরিবর্তন কি? যে এই যে চক্ষু মনির যে পরিবর্তন হচ্ছে, তাই তো? হ্যাঁ, যখন খুব বেশি মানুষ রাগ হয়ে যায়, তার চোখ কিন্তু লাল হয়ে যায়, তাই না? আবার যখন মানুষ খুব বেশি ভয় পায়, হঠাৎ করে অবাক হয়ে যায় ভয়ে, তখন কিন্তু আবার চোখগুলো অনেক বড় বড় হয়ে যায়, ঠিক এই ছবিগুলোর মতো, তাই না? তাহলে এই যে এই চোখের তারার পরিবর্তন কিন্তু আবেগীয় হলে হয়, এবং এটি যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটি হচ্ছে পিউপিলোমিটার। পিউপিলোমিটার তোমরা মনে রাখবে, হ্যাঁ। চোখের তারার পরিবর্তন, যে চোখের মনে যে প্রসারণ বা সংকোচন ঘটে বা আবেগের সময় কী অবস্থান হয়, সেটি জানার জন্য পিউপিলোমিটার দিয়ে মাপা হয়। আচ্ছা, তাহলে শিক্ষার্থী, এর পরবর্তী পয়েন্টে যাব। তাহলে এর পরবর্তী পয়েন্টে আমরা এখন চলে যাই। শিক্ষার্থীরা, এবার আসি আমরা 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে হচ্ছে শ্বাস প্রশ্বাসের পরিবর্তন, চেঞ্জেস ইন রেসপিরেশন। আচ্ছা, শ্বাস প্রশ্বাসের পরিবর্তন কি? যে হ্যাঁ, অনেক সময় তীব্র আবেগের সময় যখন আমরা অনেক বেশি রাগ করি, সে ক্ষুব্ধ হয়ে যায়, তখনই তো আমাদের শ্বাস প্রশ্বাস খুব দ্রুত আমাদের চলতে থাকে, তাই তো? আমরা খুব তাড়াতাড়ি শ্বাস নিতে থাকি। আচ্ছা, এই শ্বাস প্রশ্বাস যন্ত্র মাপার একটি যন্ত্রের নাম আছে, সেটি হচ্ছে নিউমোগ্রাফ। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, এই যন্ত্রটি দেখো, তাহলে আমরা যে 3টি জিনিস বললাম, রক্তের চাপ, তারপরে হচ্ছে তোমার হৃৎপিণ্ডের ক্রিয়া এবং তড়িৎ রাসায়নিক যন্ত্রের মাধ্যমে এবং নিউমোগ্রাফ যেটি বললাম, এই 3টি যন্ত্রের মাধ্যমে কিন্তু এখানে পরীক্ষাটি করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী যেটিতে যাব, তার পয়েন্টটির নাম হচ্ছে লালাক্ষরণ। আচ্ছা, লালাক্ষরণ বলতে যে বাচ্চাদের মতো যে লালাক্ষরণ হয় তা না, তীব্র আবেগের সময় কিন্তু আসলে লালাক্ষরণটা বন্ধ হয়ে যায়। যখন মানুষ অনেক বেশি তীব্র আবেগে থাকে, তখন কিন্তু লালাক্ষরণ আর হয় না। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে মাংসপেশির কঠিনতা প্রাপ্তি ও কম্পন, হ্যাঁ, স্টিফনেস অফ মাসেলস অ্যান্ড জার্কিং। আচ্ছা, এখানে এটার মানে হচ্ছে যে অনেক সময় রাগ হয়ে গেলে, যখন মানুষ বেশি রেগে যায়, তখন কিন্তু তার মাসেলগুলো অনেক স্টিফ হয়ে যায়, সহজে সেটি নড়ে না, অনেকটা শক্ত হয়ে যায়, হ্যাঁ, অনেকটা এই ধরনের। দেখো, এই সময়গুলো তখন মাংসগুলো আর খুব একটা নড়াচড়া করে না, মাংসপেশিগুলো অনেক শক্ত হয়ে যায়। এখানে যেমন তোমাদের বইয়ে যে উদাহরণটি আছে, যে যদি পিতা বাসায় কোনো মেহমান আসে, এই সময় যদি সে তার সন্তান কোনো অন্যায় করে, কিন্তু মেহমানের সামনে তো বকা দিতে পারবে না, তখন সে রাগে ভিতরে ভিতরে খুবই বিরক্ত হচ্ছে এবং সে ধরো হাত মুষ্টিবদ্ধ হয়েছে, কিন্তু তাকে বাইরে থেকে দেখা যাচ্ছে না যে কখন মেহমান যাবে আর কখন তোমাদের মারবো। আবার দেখো, ভাই বোন যদি ঝগড়া করে, তারাও কিন্তু এরকম যে হ্যাঁ, মেহমানের সামনে তো মারা যাবে না, তারপরে মারবো, যে কোনোভাবে হোক মারবো। ঠিক আছে, এই যে একটা ভিতরে ভিতরে একটা রাগ পুষে রাখা, তখন কিন্তু মানে খুব দ্রুত এগুলো তোমার পরিবর্তনগুলো হয়ে থাকে, শারীরিক পরিবর্তনগুলো। ঠিক আছে, তখন মাংসপেশিগুলো অনেক কঠিন হয়ে যায় এবং কম্পন, অনেকটা কাঁপুনি শুরু হয়ে যায় রাগের চোটে। ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, এরপরের যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে লোমের প্রতিক্রিয়া। হ্যাঁ, যখন তীব্র আবেগের সময় কি হয় শিক্ষার্থীরা, যে এরকম লোম অনেকটা খাড়া হয়ে যায়। হ্যাঁ, তীব্র আবেগের সময় লোম খাড়া হয়ে যায়, তাই না? অনেক সময় দেখবে যে অনেক শীতের সময়ও কিন্তু যখন খুব বেশি শীত লাগে, তখন যেমন লোম খাড়া হয়ে যায়, তেমনি যখন তুমি খুব বেশি এক্সাইটেড হয়ে যাও, ভয় পাও, কোনো ভূতের ছবি দেখছো,
তখন কিন্তু তোমার এরকম লোম খাড়া হয়ে যাবে, বা কোনো সুন্দর একটা গান যে বলে না যে আমার গুজ বাম হইলো, বিষয়টা এরকম যে তখন কিন্তু তোমার লোম খাড়া হয়ে যাবে। ভালো লাগার ক্ষেত্রেও হতে পারে, ভয়ও হতে পারে। আচ্ছা, এর পরবর্তী যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে পাকাশয়ের ক্রিয়া, স্টমাক রেসপন্স। হ্যাঁ, যে স্টমাকে আমাদের পাকস্থলিতে অনেক ধরনের সমস্যার গোলযোগের কারণেও কিন্তু তীব্র আবেগ সৃষ্টি হতে পারে, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে মানে নর্মাল একজন সুস্থ মানুষের ক্ষেত্রে না, এই ক্ষেত্রে আবেগী হলে অনেক সময় গ্যাসের অন্যসূর দেখা যায়, গ্যাসের প্রবলেম দেখা যেতে পারে, বমি বমি ভাব আসতে পারে। হ্যাঁ, অনেক বেশি আবেগের সময় কিন্তু মানুষ কন্ট্রোল করতে পারে না, তার মনে হয় যে আমার পেটের ভিতর ব্যথা শুরু হয়ে গেছে, আমার বমি আসছে, এরকম অনেকেরই হয়। হ্যাঁ, বেশি উত্তেজিত হলে রাগ হোক আর দুঃখ হোক বা হাসিতেই হোক অনেক সময় পেটের পীড়া দেখা যায়। এর পরের যে পয়েন্টটা শিক্ষার্থী, সেটি হচ্ছে রক্তের উপাদানের পরিবর্তন, চেঞ্জেস ইন দ্য এলিমেন্টস অফ ব্লাড। আমরা জানি যে আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে, রেড ব্লাড সেল আছে, প্লাটিলেট আছে, এগুলো যে আমাদের যে রক্তের কণিকাগুলো আছে এগুলোর কিন্তু পরিবর্তন হয়। এখানে এড্রিনাল গ্ল্যান্ড আছে আমাদের শরীরে, এড্রিনাল গ্রন্থি, এবং এর ভিতর থেকে একটি হরমোন নিঃসরণ হয়, সেটি হচ্ছে এড্রিনাল মেডুলাম থেকে, এটি হচ্ছে এড্রিনালিন হরমোন। এই হরমোনের কারণেই কিন্তু মানুষ আবেগীয় বিষয়, এই হরমোনটা যখন উত্তেজিত হয় তখন মানুষ অনেক খুশিতে এক্সাইটমেন্ট উত্তেজিত হতে পারে, আবার রাগে অনেক কষ্ট পেতে পারে। তাহলে তখন কিন্তু এই রক্তের মাধ্যমে এই এড্রিনাল গ্রন্থির এড্রিনালিন হরমোনের সহায়তার কারণে বা উত্তেজিতর কারণে মানুষ আবেগীয় হতে পারে, এবং বাহ্যিক থেকে তার শারীরিক পরিবর্তনগুলো চোখে পড়ে। ঠিক আছে শিক্ষার্থীরা, এর পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি, সেটি হচ্ছে ঘর্ম নিঃসরণ বা সোয়েট সিক্রেশন। ঘর্ম নিঃসরণ কি? যে হ্যাঁ, ঘাম। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্লাসে একটা শিক্ষক বললো যে পড়া বলতে ছাত্র পারছে না, সে টেনশনে ভয়ে কিন্তু ঘাম শুরু হয়ে যায়, তাই না? আবার দেখবা যে অনেকে যখন ঘুমায় রাতের বেলা অনেকেরই এরকম মানে ঘাম বের হয়। হ্যাঁ, ঘর্ম নিঃসরণ এতটা হয় যে বিছানা ভিজে যাচ্ছে, বালিশ ভিজে যাচ্ছে, এটি তার ভিতর হতে পারে। হ্যাঁ, হয়তো রাতে কোনো ভয়ের স্বপ্ন দেখেছে, তাতে হতে পারে। আবার দেখো যে কোনো শিক্ষার্থী পড়া পাচ্ছে না, এখন সেখানে বকাঝকা করলো, সেখানেও কিন্তু মার ভয়ে তার ভিতরে ঘর্ম নিঃসরণ হতে পারে। শ্রেণীতে যেটা বললাম যে শ্রেণীতে যদি এরকম তাকে ডাকা হয় সামনাসামনি, সে পড়া না পারলে সে লজ্জাবোধ করবে, এবং তার ভিতরেও কিন্তু ঘর্ম নিঃসরণ অনেক বেশি হতে পারে। তাহলে এগুলো ঘর্ম নিঃসরণটাও একটি আবেগের শারীরিক পরিবর্তন। আচ্ছা, এরপরে যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে অন্ত্রের ক্রিয়া বা রেসপন্স অফ ইন্টেস্টাইন। হ্যাঁ শিক্ষার্থী, অন্ত্রের ক্রিয়া এটাও অনেকটা পাকস্থলীর যেরকম সমস্যা, সেরকম আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত রয়েছে সেখানেও কিন্তু গোলযোগ দেখা দিতে পারে, এবং সেখান থেকে আবেগীয় বিষয়গুলো হতে পারে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এই আমরা এখন যে পয়েন্টগুলো পড়লাম আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী যে পয়েন্টটা আমরা চলে যাব সেটি হচ্ছে মুখভঙ্গি। সহজ, গেস্টার অফ ফেস। আমরা কিন্তু মুখভঙ্গি দেখেই শারীরিক প্রকাশগুলো যে মুখের ভঙ্গিতে কিন্তু বোঝা যায় যে কে মন খারাপ করে আছে, কে হাসছে, কে কান্না করছে, হ্যাঁ কে রেগে যাচ্ছে, এটা কিন্তু মুখভঙ্গি দেখেই বোঝা যায়, তাই না শিক্ষার্থীরা? দেখো আরেকটা ছবি, অনেক সুন্দর অনেকগুলো মুখের যে ভঙ্গি মানুষের গেস্টার অফ ফেস সেগুলো দেখা যাচ্ছে। আবেগের সময় কিন্তু এইভাবে শারীরিকভাবে মুখে সেই পরিবর্তনগুলো দেখা যায়, তাই না? অনেক ইন্টারেস্টিং না শিক্ষার্থীরা? আচ্ছা, এর পরের পয়েন্টে তাহলে চলে যাই তাড়াতাড়ি আমরা। এর পরের যে 14 নম্বর পয়েন্ট সেটি হচ্ছে কণ্ঠস্বরের পরিবর্তন। হ্যাঁ, এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে চেঞ্জেস ইন ইয়োর ভয়েস। আবেগ যখন হয়, মানুষজন ক্ষেপে যায়, অনেক জোরে কথা বলে, অনেক বেশি জোরে জোরে কথা বলে, রেগে যায়। যেমন ধরো তুমি যখন হয়তো বা অনলাইনে ক্লাস করছো, হঠাৎ করে নেট চলে গেল, তোমার তো মেজাজ খারাপ হয়ে যাবে। কখনো তো এরকম মনে হবে যে আমি কম্পিউটারটাকে ভেঙেই ফেলে দিই। হ্যাঁ না, মিস তো পরে বকাঝকা করবে, কেন তুমি অনলাইনে ছিলে না, নেটের প্রবলেম তো, এগুলো তো বলবেই। তো তখন কিন্তু খারাপ লাগবে, তো ওই মুহূর্তে তীব্র আবেগে আমার মনে হয় যে আমি কম্পিউটারটা ভেঙেই ফেলি, তাই তো? তাহলে এইগুলোই হচ্ছে আসলে একটি শারীরিক পরিবর্তন, এবং চিৎকার করে উঠে কণ্ঠস্বর পরিবর্তন হয়, তুমি চিৎকার করে, এবং অনেক সময় গলাও শুকিয়ে যায়, এমন চিৎকার করে যে এমন রেগে যায় যে কণ্ঠস্বর এত পরিবর্তন হয়ে যায়, বা মুখ দিয়ে কথাই বের হয় না রাগের কারণে। ঠিক আছে, তো এটিও একটি শারীরিক প্রকাশ। এরপরে যেটি আছে সেটি হচ্ছে মুখমণ্ডলের অভিব্যক্তি। এটা ওই মুখভঙ্গির মতোই অনেকটা ফেসিয়াল এক্সপ্রেশন যেটা বলে সেটি। ঠিক আছে, যে আবেগের সময় মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মুখের যে অবয়ব সেটা পরিলক্ষিত হয়। নিশ্চয়ই বুঝতে পারছো। পরবর্তী পয়েন্টে চলে যায়। পরবর্তী পয়েন্টটি হচ্ছে পিটুইটারির ক্ষরণ। পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে?
শিক্ষার্থীরা বলতে পারো পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে? হ্যাঁ, পিটুইটারি গ্রন্থি থাকে হচ্ছে মস্তিষ্কে। ছোট্ট একটি মটর দানার মতো অংশ হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত হচ্ছে পিটুইটারি গ্রন্থি। দেখছো এখানে সুন্দর না? হ্যাঁ, এই পিটুইটারি গ্রন্থির ক্ষরণের ক্ষেত্রে এখানেও কিন্তু মানে আবেগের পিটুইটারি গ্রন্থিটা মস্তিষ্কে যে পিটুইটারি গ্রন্থি সেটিও আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগের কারণে আবেগীয় বিষয়গুলোতে অনেক সহায়তা করে। এর মাধ্যমেও ব্যক্তির এড্রিনাল গ্রন্থি ক্ষরণ হয় এবং ব্যক্তি আবেগীয় হয়ে পারে। শিক্ষার্থী চলো তার পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি আমরা। শিক্ষার্থীরা আমরা পিটুইটারি গ্রন্থির ক্ষরণ পড়ছিলাম, এরপরে আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। আমাদের পরবর্তী পয়েন্টটা হচ্ছে শারীরিক ভারসাম্য বা হোমিওস্ট্যাটিস। আচ্ছা, এখানে আসলে শারীরিক ভারসাম্য মানে কি, যে আমি অনেক বেশি গরমে একদম অস্থির হওয়া, আবার অনেক বেশি ঠান্ডায় একদম মানে শীতল হয়ে কাঁপুনে ওঠা, এরকম না। আমাদেরকে করতে হবে যে মাঝখানে যে ব্যালেন্স করতে হবে, তাই না? তো এখানে বুঝাইছে যে খুব বেশি গরম খাবারও খাওয়া যাবে না, খুব ঠান্ডাও না, আমাকে ব্যালেন্স করে খেতে হবে, তাহলে আমি হ্যাপি থাকবো। এটি কিন্তু একটি শারীরিক ভারসাম্য। আবেগকালীন সময়েও কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক ভারসাম্য রক্ষা করা হয়, ঠিক আছে? আবেগকালীন সময় অনেক বেশি মানুষ অনেক বেশি রেগে যেতে পারে বা অনেক বেশি ভয় ঠান্ডা হয়ে যেতে পারে, তখন কিন্তু এই শারীরিক প্রকাশের মাধ্যমে এই ভারসাম্যটা রক্ষা করা হয়। এর পরবর্তী যে পয়েন্টটায় শিক্ষার্থী চলে যাব সেটি হচ্ছে মস্তিষ্কের কার্যাবলী। হ্যাঁ শিক্ষার্থী, আবেগের সময় ব্রেইন অনেক ধরনের ফাংশন করে থাকে। এর ভিতরে যেমন মস্তিষ্কে বেসিক্যালি হয় কি, যে আলফা যে তরঙ্গ রয়েছে এটি 8 থেকে 12 বার এটি কম্পন স্বাভাবিকভাবে হয়ে থাকে, কিন্তু দেখা যায় যে মানুষ যখন আবেগে পড়ে তখন দেখা যায় যে সেটি 8-এর নিচে চলে আসে, ঠিক আছে? মস্তিষ্কের যে কার্যাবলীগুলো রয়েছে আবেগের সময় সেগুলো অনেক বেশি মানে ভারসাম্যর মধ্যে থাকে না। এর পরবর্তী যে পয়েন্টটি, দেহের তাপের পরিবর্তন বা চেঞ্জেস অফ টেম্পারেচার। হ্যাঁ, দেহে দৈহিক যে তাপমাত্রা কম বেশি কিন্তু স্বাভাবিক অবস্থায় যেভাবে থাকে আবেগের সময় সেটি থাকে না। আবেগের সময় দেখো, যখন মানুষ রাগ হয় তখন তার দৈহিক তাপমাত্রা অনেক বেশি থাকে, যখন ভয় পায় তখন কিন্তু অনেক সময় একটু চুপসে যায়, বা যখন বিরক্ত হয় তখনও কিন্তু একই অবস্থা, অনেকখানি চুপসে যায় বা মানে বিরক্তি ভাব একটা প্রকাশ করে। হ্যাঁ, এটি হচ্ছে দৈহিক তাপের পরিবর্তন। এরপরে যেটা আছে যে গ্লুকোজ নিঃসরণ বা রিলিজ অফ সুগার। হ্যাঁ, এখানে কি চিনির কথা বলেছে না, গ্লুকোজ নিঃসরণ এটি হচ্ছে তোমার এড্রিনাল গ্রন্থি থেকে যে গ্লাইকোজেন রয়েছে সেই ক্ষেত্রে যে রক্তের মধ্যে এই গ্লুকোজগুলো মিশে সেই রক্তকণিকার মাধ্যমে এই গ্লুকোজের যে সরবরাহ রক্তের সাথে মিশে তা আবেগীয় করতে পারে মানুষকে এড্রিনাল গ্রন্থির হরমোনের প্রভাবে। তো এটি হচ্ছে গ্লুকোজ নিঃসরণ। তাহলে শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি টোটাল 20টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, তোমরা কিন্তু পয়েন্টগুলো পুরো মুখস্থ করে ফেলবে এবং খুব ইজি। তোমরা বই খুললেই দেখবে, বা আমি জানি অনেকেই খুলেছো, যে দুইটি থেকে 3টি বা 4টি লাইন পর্যন্ত রয়েছে, মাত্র একটা করে পয়েন্ট, একটা করে লাইন, অনেক সহজ। আমি যা বললাম সেগুলোও রয়েছে। আচ্ছা, এখন বলো যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, তোমরা কি সব বুঝতে পেরেছো কিনা? যদি প্রশ্ন থাকে, বারবার বলেছি, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে করবে, বিষয় শিক্ষককে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আমরা খুশি হব তোমরা যদি প্রশ্ন করো, না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবে। তাহলে একটু দেখি যে তোমরা আসলে কি পড়েছো। তাড়াতাড়ি ক্লাস ওয়ার্ক খাতাটা সামনে নিয়ে নাও শিক্ষার্থী এবং লিখে ফেলো তো যে আবেগ কি। আশা করি তোমরা লিখতে পারবে। হ্যাঁ, আবেগ কি একটু তাড়াতাড়ি লিখে ফেলবে, ঠিক আছে? আমি ক্লাসে থাকলে কিন্তু তোমাদের এই পড়াটা ধরতাম, যেহেতু অনলাইনে সেটি সম্ভব হচ্ছে না, যেহেতু আমি ভিডিও ক্লাস রেকর্ড করছি, তাই তোমাদেরকে লিখতে বলছি। তোমরা কষ্ট করে ক্লাস খাতায় এটি লিখে ফেলবে, ঠিক আছে? আবেগ কি শিক্ষার্থীরা লিখে ফেলো। হ্যাঁ, ওই যে উদ্দীপকের দ্বারা প্রাণীর যে প্রতিক্রিয়া করে, যা উত্তেজিত বা আলোড়িত অবস্থার সৃষ্টি হয় এবং তার অভিজ্ঞতা শারীরিক প্রকাশের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, এটি হচ্ছে আবেগ। মনে পড়েছে? হ্যাঁ, আমি জানি সামনে থাকলে অবশ্যই বলে দিতে। আরেকটি প্রশ্ন লেখো তো শিক্ষার্থীরা ক্লাস খাতায় তাড়াতাড়ি। সেটা হচ্ছে যে আবেগকালীন যে 20টা পয়েন্ট পড়ালাম তার মধ্যে মাত্র 5টি পয়েন্টের নাম লিখো। দেখি তো তোমাদের মনে আছে কিনা, দেখবা না কিন্তু, ঠিক আছে? আমি দেখতে চাই যে পুরোটা শোনার পর তোমার মনে আছে কিনা। এটি হচ্ছে মূল্যায়ন। শিক্ষার্থী, ক্লাসে থাকলে তোমরা অবশ্যই একজন হাতে মিস আমি বলবো এরকম করতা, এটা এখন কিন্তু সম্ভব না। তাই আশা করছি যে তোমরা ক্লাস ওয়ার্ক খাতায় খুব তাড়াতাড়ি এটি লিখে ফেলবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিয়ে দিবে, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আজকে ছিল এই পর্যন্তই আমার পড়া। আমরা এখন একটি ছোট্ট হোমওয়ার্ক নিব। অবশ্যই যে 3টি শারীরিক পরিবর্তন, আমি যে 20টি শারীরিক পরিবর্তন পড়িয়েছি,
আবেগকালীন 3টি শারীরিক প্রকাশ তোমরা বর্ণনা করবে, মাত্র 3টি, এবং আগামী সপ্তাহে মনোবিজ্ঞান ক্লাস হওয়ার পূর্বে জমা দিবে। হ্যাঁ, হোমওয়ার্ক করার সময় কিন্তু বিরক্ত ভাব রাখা যাবে না, অত্যন্ত কি এই যে এইভাবে হাসি মনে হোমওয়ার্ক করতে হবে, বিরক্ত ভাব রাখা যাবে না। আমার ছেলে শিক্ষার্থীরা আমি জানি যে তারা অত্যন্ত অত্যন্ত অ্যাক্টিভ, তারা শুয়ে বসে হলাম জানেন যে ওরা হয়তো ওভাবে রেগুলার পড়াশোনা করে না ছেলে শিক্ষার্থীরা মেয়েদের মতো, কিন্তু তারপরেও কিন্তু ওরা নিয়ম মতো আমাকে হোমওয়ার্ক জমা দিচ্ছে। এর জন্য অনেক ধন্যবাদ শিক্ষার্থী তোমাদেরকে। তো আজকে এই পর্যন্ত আমার পাঠদান। আশা করি তোমরা সময় মতো সবাই হোমওয়ার্ক জমা দিবে পূর্বের মতোই, আমি অপেক্ষায় রইলাম। তো যাওয়ার আগে একটা কথাই বলতে চাচ্ছি যে দেখো লেখা আছে যে এটি কে বলেছেন, মাইকেল জর্ডান। মাইকেল জর্ডান কি বলেছেন যে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। হ্যাঁ শিক্ষার্থী, আগে আমি চেষ্টা করব, তারপরে ব্যর্থ হওয়া না হওয়া বিষয়। আমি চেষ্টার পরও যদি সফল না হয় তাও সেটা সহ্য হবে, কিন্তু আমি চেষ্টাই করলাম না, তাহলে কিভাবে হয় বলো? এই কারণে চেষ্টা করতে হবে, তারপরে দেখবা যে অবশ্যই তুমি আর ব্যর্থ হবে না, সফল হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং তোমাদেরকে জানো যে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমাদেরকে আবারও আমার পক্ষ থেকে ভালোবাসা জানি। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।